আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ। ভূমিকম্প প্রবণ হলেও ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের কারণে মাঝারি ভূমিকম্পে ক্ষতি হয়েছে। এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সাথে বড় পরিসরে সচেতনতা ও সতর্কতামূলক প্রশিক্ষণের তাগিদ তাদের। নূর হোসেনকে সঙ্গে নিয়ে আপিল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভয় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে অনেকটা ট্রমার মধ্যে নগরবাসী। বড় আর্থকুয়েক না, তাতেও ঢাকায় দেখা যাচ্ছে ঢাকার চারিদিকে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঢাকায় গুলশান বলেন, উত্তরা বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় বিল্ডিংয়ে কিন্তু ছোটোখাটো ক্র্যাক আছে। অনেকে স্বীকার করবে না, কিন্তু সব বিল্ডিংয়ে ক্র্যাক আছে। 5.7 ম্যাগনিটিউডে কিন্তু এই পরিমাণে ড্যামেজ হওয়ার কথা না। তার মানে আমাদের ভবিষ্যতে যখন একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসবে, কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের একটা আইডিয়া দিয়ে গেছে আজকে। আর ভূমিকম্পের তো আর্লি ওয়ার্নিং দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। ভূমিকম্পের হলো প্রেডিকশন বলি, প্রেডিকশন করা যায়। প্রেডিকশন হলো ভূমিকম্পের হিস্ট্রি এবং তার ভূতাত্ত্বিক কন্ডিশন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে অতীতে এখানে এই ভূমিকম্প হয়েছে, এত অন্তর অন্তর একটা ভূমিকম্প, এটা এত বছর পর হতে পারে। তো এই ধরনের স্টাডি আমাদের অত ডিটেল নাই। ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ, ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাব প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়া প্লেট। এগুলোর বিস্তৃতি 3,500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা টেকটোনিক প্লেটে গেল 100 বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই সংযোগটা এতদিন আটকে ছিল। সবশেষ ভূমিকম্পের কারণে সংযোগটা খুলে গেছে। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের বিষয়ে সতর্ক করা হলেও ক্ষয়ক্ষতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিং কোড মেনে আমরা করতে পারি, কিন্তু পুরনো বিল্ডিংয়ে তো কোনো কোড নাই। তার মানে আমাদের এটাকে চিহ্নিতকরণটা ফার্স্ট প্রায়োরিটি। সেই চিহ্নিতকরণের কাজটা শুরু করতে হবে। এখন গত সরকার বলেন এবং এই সরকার বলেন, কেউ কিন্তু এদিকে নজর দেয়নি। টার্কি আর্থকুয়েকে একটা বিল্ডিং থেকে 10 জন মানুষকে বের করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। তেল পড়েছে, যন্ত্রপাতি লেগেছে। কিন্তু একটা 5 কাঠা প্লটের 6 তলা বাসাকে মজবুতিকরণ করতে কিন্তু 50 লাখ টাকার খরচ। তা আপনি কি উদ্ধার করবেন, নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবনটাকে ভূমিকম্প সহনীয় করতে? ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এ দিয়ে এনার্জি রিলিজ হয়। আবার আমরা আরেকটা থটও আছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশে যেহেতু 7 ম্যাগনিটিউড ভূমিকম্পের হিস্ট্রি আছে, 7 ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু কখন হবে এটা বলাটা কিন্তু কঠিন। 20 সেকেন্ডে মাঝারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সকলের। আপিল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবারে ভূমিকম্পে এ পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্কে আছে নগরবাসী। আরও জানতে চাচ্ছি রাজধানীর বাড়িধারায়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আপনি তো পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা সকাল থেকে ঘুরে এসেছেন, তো কি অবস্থা দেখছেন? মিলি, পুরান ঢাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, তারা এখনও শঙ্কিত। এই 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেটি কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এবং নগরবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং তারা এখনও রাস্তায় দেখেছি তারা বলাবলি করছে ভূমিকম্পের কথা। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এর থেকে বেশি মাত্রায় বা ভূমিকম্প যদি আরও বেশ কয়েক সেকেন্ড যদি থাকতো, তাহলে রাজধানীর বেশিরভাগ ভবন কিন্তু হেলে পড়তো। এবং যেটি দেখেছি যে শুধু পুরান ঢাকা নয়, এছাড়াও বাড্ডা, রামপুরা, মিরপুর সহ বেশ কয়েকটি ভবন কিন্তু ফাটল ধরেছে। এই মুহূর্তে আমি যে ভবনের পাশে রয়েছি, এই ভবনটি কিন্তু এই পিলারের পাশ থেকে আপনি দেখতেই পাচ্ছেন
ফেটে গিয়েছে এবং এখানের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত এবং তারা যেমনটি বলছেন যে এই যে ভবনের শুধু পাশেই নয়, পিলারের পাশ থেকেও কিন্তু ভেঙে গিয়েছে, শুধু বাম পাশে নয়, ডান পাশের যে জায়গাটি সে পাশটিতেও কিন্তু ফেটে গিয়েছে। এবং এই ভূমিকম্প হওয়ার পরে কিন্তু এই বাসার যে মানুষজন যারা রয়েছেন তারা দ্রুতই বাইরে বেরিয়ে আসেন এবং তারা কিন্তু এমনটি বলছিলেন যে তারা 4-5 ঘন্টাও কিন্তু বাসায় প্রবেশ করেনি, এমন একটি আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছিল। এবং যেটি কিছুক্ষণ আগে এই পুরান ঢাকায় যে ঘটনাস্থল যেখানে 3 জন নিহত হয়েছে সেখানে রাজুক চেয়ারম্যান পরিদর্শন করেছিলেন এবং তিনি যেমনটি বলছেন যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এখনও এই এলাকাতে বা রাজধানী পুরান ঢাকা সহ বাড্ডা, রামপুর এসব এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে। মিলি, এবার যাব নরসিংদীতে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট বিশ্বজিৎ সাহা, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বিশ্বজিৎ, ভূমিকম্পের ক্ষতি নিরূপণ সহ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন, কিছু জানতে পেরেছেন কি? জি মিলি, আমাদের নরসিংদীতে জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে। যারা নিহত হয়েছেন তাদের দাফন কাফনের ব্যবস্থা সহ তাদেরকে 25,000 টাকা করে প্রত্যেকটি পরিবারকে অনুদান দিয়েছেন। এছাড়াও যারা যেসব বিল্ডিংগুলি ফেটে গেছে এবং বিধ্বস্ত হয়েছে সেই সব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওইখানের ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে বিভিন্নভাবে অনুদানের ব্যবস্থা করার জন্য। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের সাথে একটা কমিটি তৈরি করে তাদের সাথে একটা মিটিং হবে বলেও আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। এছাড়া যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন এবং ওদের বাসা পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। 2 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল 8:15টার দিকে ভুটানিস এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 19টি তোপধ্বনির মধ্য দিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল সফররত প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়। শেরিং তোবগে গতকাল সংঘটিত ভূমিকম্পে ক্ষতিরও খোঁজ খবর নেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান সাভারে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভুটানের প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন। এই সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং সাভার সেনানিবাসের জিওসি সেখানে উপস্থিত ছিলেন। ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের 1 টাকারও দুর্নীতি হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সকালে রংপুর সাইকেল র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এমন প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম বলেন, প্রশাসনের মধ্যে এখনও কিছু লোক একটি বিশেষ দলের হয়ে কাজ করছে, তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও মনে করেন তিনি। নির্বাচনী মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে জানিয়ে আজহার বলেন, এবারে নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ। এখন যে ছাড়া পাচ্ছি, এখন তো নির্বাচন তারিখ ঘোষণা করা হয়নি, এর মধ্যে আমি যদি আরও ব্যাপক তথ্য চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে আসা কেউ সুযোগ পাবে না। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি। এখনও প্রশাসনে অনেকে আছেন যারা একটা বিশেষ একটা দলের পক্ষে কাজ করে। আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনারা সরকারি চাকরি করেন, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন, এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কমপক্ষে আমার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে এআই এর অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য এবং অপপ্রচার মোকাবেলা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা জানান। ঢাকার গুলশানের একটি হোটেলে এই কর্মশালা আয়োজন করা হয়।
আসছে জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেন সানাউল্লাহ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি। বিকেলে এই কর্মশালার সমাপন অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের যোগ দেওয়ার কথা রয়েছে। I think a good number of these young people even perhaps did not perform as apprentices before. So this is another area where when you are training the citizen observers, I mean all the entities, not only ANFREL, and including Election Commission, we have to take into account and we have to do the needful. সিরাজগঞ্জে সদরে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। এতে জনদুর্ভোগের পাশাপাশি পণ্য সরবরাহে বিড়ম্বনায় পড়েছে কৃষকরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। জনদুর্ভোগ লাঘবে এই দুটি সেতু নির্মাণ করা হয়েছিল প্রায় ২ বছর আগে। সংযোগ সড়ক তৈরি না হয় যাতায়াতের বদলে গোবর ও গরুর খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে এটি। দিন দিন কমে যাচ্ছে এর কার্যক্ষমতা। সংযোগ সড়ক নির্মাণ ছাড়া কেন এটি তৈরি করা হয়েছিল এমন প্রশ্ন স্থানীয়দের। কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ করছে, কিন্তু আমরা কোনোদিন যাইতে হয় না। আমাকে যাতায়াত করা লাগে, মাঠে আসা লাগে, আত্মীয় বাড়ি যাওয়া লাগে, কোনো দিকে জয় হয় না। ব্রিজ তো হয়েছে ঠিকই, কিন্তু এগুলা ধরেন কোনো অট্টালিকার মধ্যে পড়ে হয়েছে, কোনো কাজে লাগতেছে না। ওই সীমান্ত গাঞ্জাল যা ঘুরে যায়, বিরাট অসুবিধা। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারিতে রতনকান্দি খালের উপর এই দুটি সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 6 কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ কাজ শেষ হয় 2023 সালের 14 আগস্ট। সংযোগ সড়ক তৈরি না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সরকারের কাছে দাবি আমাদের ব্রিজের পাশে ও পাশে দুটো রাস্তা আমাদের দরকার, রাস্তা আমাদের দিক। দুই পাশে মাটি ফেলে রাস্তা করে দেন, দিলি হারে তাহলে আমরা এলা চলাফেরা করে জুত পাবো। এলজিইডির এই কর্মকর্তা জানান, রাস্তা করার জন্য কোনো জায়গা নেই, এরপর তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং শেষেও পাকা আছে, প্রথম দিকেও পাকা আছে, এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারব। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন এমন লক্ষ্য কখনোই ছিল না। দলের প্রয়োজনে নিয়মিত পারফরমেন্স ধরে রাখতে চান স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসানোর দিনে তাইজুল জানালেন, সাকিবের পরামর্শ তাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এদিকে মিরপুরে চিরচেনা মন্থর উইকেটের বদলে স্পোর্টিং উইকেট হওয়ায় ঢাকা টেস্টে 2 দলই রান পেয়েছে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সাকিব আল হাসানের তুলনায় 4 উইকেট পিছিয়ে থেকে ঢাকা টেস্ট খেলতে নামেন তাইজুল ইসলাম। ম্যাথিউ হামফ্রিকে ফেরানোর পরই সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিবকে স্পর্শ করলেন বামহাতি এই স্পিনার। 246 উইকেট তুলতে সাকিব খেলেছেন 71 ম্যাচ। 14 ম্যাচ কম খেলে সাকিবের পাশে নিজের নাম লেখালেন 33 বছর বয়সী তাইজুল। সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে, আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো নেওয়ার জন্য, এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে। এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রসেসিংটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সাথে পারফরমেন্স। তো আমার ফোকাস থাকবে যে পারফরমেন্সের দিকে। এদিকে মিরপুরের স্পোর্টিং উইকেট নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান। যখন আমাদের ট্যাকটিক্যাল ব্যাপার আছে যে এই পয়েন্টস, এই 4টা পয়েন্ট পেলে হয়তো আমি একটা জায়গায় কোয়ালিফাই করার চান্স থাকবে, অথবা ওইখানে এরিয়া খেলা থাকবে, তখন হয়তো ওই ট্যাকটিক্যাল ব্যাপারগুলো তো আপনি হয়তো নিজের হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করতেন। বাট ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশ টিমের ভালো পারফরমেন্সের জন্য আমি মনে করি যে আজকে যে উইকেটটা দেখছেন টেস্ট ম্যাচে, ইন ফিউচার আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সময় যেন বাংলাদেশ টিমের প্লেয়াররা যেন ভালো উইকেটে ব্যাটিং করে, কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আগামীতে ভালো মানের উইকেট তৈরি করার পরিকল্পনা রয়েছে জানালেন খালেদ মাসুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।